বাংলাদেশের সম্প্রতি এমন একটা অধ্যাদেশ জারি হয়েছে যেটা নিয়ে বেশ তোলপাড় চলছে। এটা এতটাই অদ্ভুত যে লোকে এটাকে একটা পৌরাণিক পশুর সাথে তুলনা করছে। চলুন আজ এই তথাকথিত হাঁসচারু অধ্যাদেশের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি আর দেখি কেন এটা নিয়ে এত বিতর্ক হচ্ছে। এই অধ্যাদেশটা ঠিক কতটা অদ্ভুত সেটা বুঝতে হলে আমাদের একটু সুকুমার রায়ের কাছেই যেতে হবে। ওনার বিখ্যাত খিচুড়ি ছড়াটা মনে আছে তো? ঠিক সেই রকমই একটা ব্যাপার, একটা বিভ্রান্তিকর মিশ্রণ যা দিয়ে আসলে কি বোঝাতে চাওয়া হচ্ছে সেটাই বোঝা মুশকিল। দেখুন, এইটার বিভ্রান্তি কিন্তু শুরু হয় একদম এর নাম থেকেই। মানে এর আসলে কোনো একটা নির্দিষ্ট নামই নেই। কেউ বলছে দায়মুক্তি অধ্যাদেশ, দাপ্তরিক নাম আবার অন্য। আর তার চেয়েও অবাক করা ব্যাপার হলো এটাতে সই করতে 10টা দিন দেরি হলো। সাধারণত এমনটা তো হয় না, তাই না? বোঝাই যাচ্ছে ভেতরে ভেতরে হয়তো কোনো দ্বিধা বা বিতর্ক চলছিল। এই অদ্ভুত আইনটা আসলে কি করতে চায়, কাদেরকে সুরক্ষা দেওয়ার কথা বলছে আর কিসের থেকে? চলুন দেখি। এর প্রথম আর সবচেয়ে বিতর্কিত দিকটাই হলো অনেক অপরাধের জন্য একরকম দায়মুক্তি দিয়ে দেওয়া। এই অধ্যাদেশটা মূলত 2 মাসকে ঘিরে 2024 সালের জুলাই আর আগস্ট। ওই সময়টাতে যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল, যেটাকে আমরা জুলাই আন্দোলন বলে চিনি, সেই আন্দোলনে যারা জড়িত ছিল তাদেরকে আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। আর এই 2 মাসেই তো বাংলাদেশে বিরাট এক রাজনৈতিক ওলটপালট ঘটে গেল। এবার দেখুন এর পরিধিটা, মানে এটা শুধু ছোটখাটো কোনো ব্যাপার না। হত্যাকাণ্ড বাদ দিয়ে ডাকাতি, লুটপাট, এমনকি অগ্নিসংযোগের মতো সাংঘাতিক সব অপরাধের জন্য এক ধরনের সাধারণ ক্ষমা বা যাকে বলে ব্ল্যাঙ্কেট অ্যামনেস্টি, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এই চার্টটা দেখলেই কিন্তু আসল সমস্যাটা চোখে পড়বে। ওই 2 মাসে হত্যাকাণ্ডের সংখ্যাটা দেখুন, প্রায় 1000। এখন অধ্যাদেশ তো বলছে হত্যাকাণ্ড ছাড়া বাকি সব অপরাধ মাফ। তাহলে প্রশ্নটা হলো, এই যে প্রায় 1000 খানেক মানুষ মারা গেল, তাদের বিচারটা কিভাবে হবে? আর ঠিক এই জায়গাতেই অধ্যাদেশটা আরও জটিল হয়ে ওঠে। হত্যাকাণ্ডের বিচারের জন্য এটা কিন্তু আমাদের চেনা আদালত ব্যবস্থাকে পাশ কাটিয়ে যাচ্ছে, বরং তৈরি করেছে একদম নতুন আর আগে কখনো পরীক্ষা করা হয়নি এমন একটা সিস্টেম, যেখানে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে একটা বিশেষ কমিশনের হাতে। একবার ভাবুন তো, হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করতে হবে পুলিশের কাছে নয়, জাতীয় মানবাধিকার কমিশনে। তারপর সেই কমিশন তদন্ত করবে আর তারাই ঠিক করে দেবে যে কাজটা আসলে কি ধরনের ছিল। মানে পুলিশের বদলে একটা মানবাধিকার সংস্থাকে দেওয়া হয়েছে খুনের তদন্তের ক্ষমতা। এটা কিন্তু প্রচলিত বিচার ব্যবস্থা থেকে একটা বিরাট বড় পরিবর্তন। আর এখানেই আমরা অধ্যাদেশটার সেই হাঁসজারু সমস্যায় এসে পড়ি। কমিশনকে যে কোনো হত্যাকাণ্ডকে 2 বাক্সের একটার মধ্যে ফেলতে হবে, হয় সেটা রাজনৈতিক প্রতিরোধ, না হলে বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহার। কিন্তু সবচেয়ে বড় ফাঁকটা কোথায় জানেন? অধ্যাদেশে এই 2 কথার কোনোটারই কোনো স্পষ্ট সংজ্ঞা দেয়া নেই। মানে কোনটা কি সেটা ঠিক করবে কে? এই যে একটা অদ্ভুত বিচার ব্যবস্থা তৈরি করা হলো, এটা কি আদৌ সাংবিধানিকভাবে বৈধ? আইন বিশেষজ্ঞরা কিন্তু বলছেন এখানে সংবিধানের বেশ কিছু মূলনীতির সাথে বড়সড় একটা সংঘাত তৈরি হচ্ছে। সরকার বলছে তারা এই ক্ষমতা পেয়েছে সংবিধানের 46 নম্বর অনুচ্ছেদ থেকে, যেখানে দায়মুক্তি আইন করার কথা বলা আছে। কিন্তু ওই অনুচ্ছেদের মূল শব্দটা একবার ভালো করে দেখুন তো। আর এখানেই প্রথম এবং সবচেয়ে বড় আইনি চ্যালেঞ্জটা সামনে আসে। সংবিধানের 46 অনুচ্ছেদ কিন্তু পরিষ্কারভাবে এই ক্ষমতাটা দিয়েছে সংসদকে, কিন্তু দেশে তো এখন কোনো সংসদই নেই। তাহলে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতাটা পেল কোথা থেকে? শুধু তাই নয়, আরও সমস্যা আছে। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতাও তো সীমাহীন না। তিনি এমন কোনো আইন করতে পারেন না যা সংবিধানের মূল কাঠামোর বিরুদ্ধে যায়। আর সংবিধানের অন্য একটা অনুচ্ছেদ অনুযায়ী একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরানো কিন্তু রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য হতে পারে, যা কোনোভাবেই দায়মুক্তির যোগ্য নয়। আইনের এই সব জটিল আলোচনা তো শুনলাম, কিন্তু এর আসল প্রভাব সাধারণ মানুষের জীবনে ঠিক কেমন হতে পারে? চলুন একটা নির্দিষ্ট আর খুবই মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এটা কোনো বানানো গল্প নয়। এসআই সন্তোষ চৌধুরীকে পিটিয়ে হত্যা করার ঘটনাটা একেবারে বাস্তব। এমনকি গণমাধ্যমের রিপোর্ট বলছে একজন ছাত্র নেতা নাকি প্রকাশ্যে এই ঘটনার সাথে জড়িত থাকার কথা বলেছেন। আর এই ঘটনাটাই আমাদের আবার সেই হাঁসজারুর কথায় ফিরিয়ে নিয়ে আসে। অধ্যাদেশটা দেখতে তো একটা আইনের মতোই, কিন্তু আসলে এটা দায়মুক্তি আর দায়বদ্ধতা, বিচার আর ক্ষমার এমন এক জগা খিচুড়ি, যেখান থেকে কোনটা হাঁস আর কোনটা সজারু তা বোঝার কোনো উপায়ই নেই। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, যখন একটা আইন নিজেই একটা ধাঁধার মতো হয়ে দাঁড়ায়, তখন এসআই সন্তোষ চৌধুরীর মতো যারা ভুক্তভোগী তাদের জন্য ন্যায় বিচারটা খুঁজে বের করবে কে? তার হত্যাকাণ্ডকে কমিশন কি বলবে?
রাজনৈতিক প্রতিরোধ নাকি বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহার? যখন ন্যায় বিচারের পথটাই একটা সংজ্ঞাহীন পছন্দের ওপর নির্ভর করে, তখন সেই বিচার কি আদৌ আর বিচার থাকে?